আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। স্কটল্যান্ডে কাল শুরু জলবায়ু সম্মেলন। ক্ষতিগ্রস্ত দেশের অধিকার আদায়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতাকারী উস্কানিদাতা সবাই শনাক্ত, সম্প্রীতি রক্ষায় দরকার অসাম্প্রদায়িক রাজনীতি। চিকিৎসার নামে চলছে দালাল প্রশিক্ষণ, এক ভবনে ৭ বেসরকারি হাসপাতাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর মানব পাচার চক্র, হোতাসহ ১১ জন গ্রেপ্তার, ২৩ নারী উদ্ধার। ডলারের দাম ৯০ ছুঁই, কমেছে রেমিটেন্স প্রবাহ, বৈদেশিক বাণিজ্যে প্রভাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ যোগ দিতে কাল স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ দিনের সফরে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রতিনিধি হিসাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার আদায়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ নুর নবী রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে জলবায়ুর বিশ্ব সম্মেলন COP26। বিশ্ব পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিশ্রুত ক্ষতিপূরণ আদায় অতটা সহজ হবে না বিশ্ব মোড়লদের কাছ থেকে। তারপরও এই সফরে আশাবাদী বাংলাদেশ। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত $100 বিলিয়ন পেতে এবার সম্মেলনে জোরালো দাবি থাকবে। এ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে CBF COP26 লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে। এ সময় জলবায়ু পরিবর্তন রোধ, জলবায়ু অভিযোজন ও অর্থায়নের লক্ষ্যে আহ্বান জানিয়ে ঢাকা গ্লাসগো ডিক্লারেশন গৃহীত হবে বলে আমরা আশা করছি। কার্বন নিঃসরণে দায়ী না হলেও মাশুল গুনতে হয় বাংলাদেশকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও অভিযোজনে যে ক্ষতি হয় তার অর্থ বাস্তবে পেতে চায় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিশ্বের তাপমাত্রা ১.৫০ স্থির রাখার শক্ত কৌশল স্থির হবে সম্মেলনে। They are being uprooted from their homes, not because of our fault, because of the abuse and misuse of the resources by the global leaders. আমরা চাই এদের রিহ্যাবিলিটি আমরা এখন করছি। আমরা চাই the others should help participate, share the responsibility of rehabilitating. আমরা চাই অন্যান্য দেশ বাংলাদেশের অনুকরণে তারাও তাদের দেশে এই প্রসপারিটি প্ল্যানটা তৈরি করবে, so that in the long run যে আমাদের এই পৃথিবীটা বাঁচানো যায়। এছাড়াও ৯ থেকে ১৩ নভেম্বর ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী। ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্রিয়েটিভ ইকোনমি বিষয়ে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ফ্রান্সের অনেকগুলি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, যারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট বিক্রি করতে আগ্রহী এবং আমরাও সেখানে রপ্তানি বাড়াতে আগ্রহী। যেমন এয়ারবাসের সাথে সেখানে বৈঠক আছে, ডসল্ট এভিয়েশনের সাথে বৈঠক আছে। মুজিব ক্লাইমেট প্রসপারিটি ফান্ড তৈরি করে ৩ কোটি বৃক্ষরোপণ করছে বাংলাদেশ। বিষয়গুলো বেশ শক্তভাবেই উঠে আসবে এবারের সম্মেলনে। তাদের সমস্যা সহ বাংলাদেশের সমস্যা নিয়ে তুলে ধরবেন এবং আমাদের এই সমস্যা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের সাম্প্রদায়িক সহিংসতাকারী ও উস্কানিদাতা সবাইকে শনাক্ত করা হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও জানান, সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বলেন, সাইবার অপরাধ দমনে সরকার বদ্ধপরিকর। রাসেল খানের রিপোর্ট। পুলিশ ও জনগণের মধ্যে অপরাধ প্রতিরোধে যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার দর্শনেই কমিউনিটি পুলিশিং। ১ দশক আগে বাংলাদেশে বিশেষ এই পুলিশিং শুরু হয়। ওয়ার্ড পর্যায়ে প্রতিষ্ঠা হয় প্রায় ৪০,০০০ কমিউনিটি পুলিশিং ফোরাম। আমাদের ছোট্ট আয়োজনে মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল বলেন, অপরাধীদের শুধু জেলখানায় পাঠিয়ে মিলবে না সমাধান। শুধুমাত্র ক্রিমিনালদেরকে ধরে জেলখানায় ভরার জন্য পুলিশ বাহিনী হবে, সেখান থেকে সরে এসে আপনারা কমিউনিটির সঙ্গে কাজ করে
এই জনসেবা আর সম্পত্তির দিকে নজর দিয়েছেন। সাইবার ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন পুলিশ প্রধান। আমরা আমাদের পেশাদারী, সেবামূলক ও জনবান্ধব, নারী বান্ধব ও শিশু বান্ধব, সর্বোপরি মানবিক পুলিশিংয়ের মাধ্যমে এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিতে চাই। অপরাধ হবে না এমন রাষ্ট্র তৈরিতে সবার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের সমূলে উৎপাটন করা হয়েছে। আমরা দেখেছি যখন জঙ্গির উত্থান হয়েছে, আমরা দেখেছি সন্ত্রাসের অগ্নি সন্ত্রাস হয়েছে, যখন দেখছি এই অতি সম্প্রতি অতিমারির দৃশ্য যেদিন দেখলাম, বাবা মাকে পর্যন্ত হসপিটালে রেখে এসে তাকে দাফন কাফন করার জন্য এগিয়ে আসেন। এই পুলিশ বাহিনীর সদস্যরাই তাদেরকে দাফন কাফন করেছে। মন্ত্রী দেশকে এগিয়ে নিতে মানবিক পুলিশ হতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। কমিউনিটিকে সজাগ করতে যাচ্ছি যাতে করে সেই এলাকায় ক্রাইম কমে যায়। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। সম্প্রীতির জন্য অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন শিল্পী কলাকুশলীরা। একটি গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিশ্ববাষ্প ছড়ানোর চেষ্টা করছে, এমন অভিযোগ তুলে সংস্কৃতি চর্চায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি জানান তারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আমার বাবাকে যেভাবে আঘাত করে তারা মেরেছে, আর কোনো বাবাকে যেন এইভাবে মারা না হয়। শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলায় আহত নাট্যপ্রাণ দিলীপ দাসের কন্যার এ আকুতি শুধু হত্যার বিচার নয়, সাম্প্রদায়িকতার বীজ ধ্বংসেরও। আমি বিচার চাই। মানিক মিয়া এভিনিউতে এ সমাবেশ শিল্পী কলাকুশলীদের সম্প্রীতির, ধর্মের অপব্যাখ্যা, হিংসা কিংবা বৈশ্বিক ও সার্বজনীনতার বিকৃত উপস্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ। আলাদা করে কারো জন্য গাই না, আমরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল নৃগোষ্ঠী সবাই মিলে আমাদের এই দেশ, এই বাংলাদেশ। ফেসবুকের মাধ্যমে আমাদের শিল্পী সমাজকে প্রতি মুহূর্তে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। মগজের সাম্প্রদায়িকতা দূর করতে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশের প্রয়োজন তুলে ধরেন শিল্পীরা। সাম্প্রদায়িকতা ছিল, সাম্প্রদায়িকতা আছে, রাষ্ট্রের দায়িত্ব সাম্প্রদায়িকতাকে রুখে দেয়। সংস্কৃতিবিহীন একজন পিএইচডি ধারী হচ্ছে একজন জ্ঞানী প্রাণী। 1975 সালের 15 আগস্টের পর যে বিকৃতি ইতিহাস আমাদের ধরিয়ে দেয়া হলো, শিখিয়ে দেয়া হলো, সেটারই মহিরুহ আমরা এখন দেখছি। সম্প্রীতির জন্য সাম্প্রদায়িক রাজনীতির তাগিদাসের সমাবেশে এত বড় একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেল, এতগুলো মন্দির আক্রান্ত হলো, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে একটা বিবৃতিও দিতে পারলাম না। যে ঘটনাগুলো ঘটেছে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে, সেই ঘটনাগুলো নতুন নয়, এগুলো বারবার ঘটছে, কিন্তু আমরা বারবার দাঁড়াচ্ছি, কোনো প্রতিকার হচ্ছে না। এটি খুব দুঃখজনক। সর্বসাবধান, এখন সময় আছে বাংলাদেশকে উঠে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠী চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি তাদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এ যেন হাসপাতালের মেলা। একটি ভবনে আছে 7টি, আছে দালাল প্রশিক্ষণ কেন্দ্র, তাতে চলে রোগী ভাগানোর প্রশিক্ষণ। কসাইখানার নামান্তর এসব অদ্ভুত হাসপাতাল ঘুরে রোগী জিম্মির তথ্য জানাচ্ছেন রাসেল খান। মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা ভবনে 21-এর অনুসন্ধানী দল। ভবন জুড়ে অসংখ্য সাইনবোর্ড, সুচিকিৎসার লম্বা ফিরিস্তি দেয়ালে দেয়ালে। এ ভবনের দোতলায় প্রাইম জেনারেল হাসপাতাল। টেলিভিশন ক্যামেরার উপস্থিতি টের পেয়েই বাধে হুড়োহুড়ি। আমরা যাতে ছবি তুলতে না পারি তার জন্য বন্ধ করে দেয় বিদ্যুতের সংযোগ। বেশ কিছু রোগী ভর্তি থাকলেও হাসপাতালে নেই কোনো চিকিৎসক। এখানে হাসপাতালে ডাক্তার করতে পারি না, কখন পাশে এখানে সুবেসি রোড কন্ট্যাক্টের মাধ্যমে এর কি আত্মীয় এই আনছে। একতলার উপরে অর্থাৎ 3 তলার হাসপাতালটির নাম ঢাকা হেলথ কেয়ার। পাশের কক্ষে চলছে দালালদের ট্রেনিং। শ্যামলী আর আগারগাঁও এলাকার সরকারি হাসপাতাল থেকে কিভাবে রোগী ভাগাতে হয় তার কৌশল শিক্ষা চলছিল। ঢুকতে গেলে বাধা আসে প্রকট। এটা কি দালালের মাধ্যমে আসছে বা আমরা নিয়ে আসছি? দালালের মাধ্যমে আসে না, এটা এখানে দালালের মাধ্যমে আসে না, দালালের মাধ্যমে এখানে কোনো রোগী আসে না। এক লোকে বলল যে ওই জায়গা
বন্ধ হয়ে গেছে, আমরা এই প্রাইম হসপিটাল 3 তলা যান, গেটে যোগাযোগ করেন। রোগীদের সাথে কথা বলতে দিতে চায় না হাসপাতালের মালিক পক্ষ, চলে সাংবাদিক ম্যানেজের চেষ্টা। 4 তলায় যমুনা হাসপাতাল, চিকিৎসার অনুমোদন নেই। এরপরও করোনা রোগী ভাগিয়ে আনে দালাল চক্র। পাশেই রয়্যাল হাসপাতাল, রোগীর স্বজনদের কাছে প্রতিষ্ঠানটি কারাগার হিসেবে পরিচিত। পরীক্ষা করতে হবে সিটি স্ক্যান, এই জন্য এখানে আসা। ডাক্তার পজিটিভ রোগী ছিল, ঠিক আছে, কথা ঠিক আছে, আবার তো বিদায় করতে হবে তাকে। আমরা তো লেখা করার পজিটিভ হইলো, তাকে তো সিট দেখাইতে হবে সরকারিতে বা কোথাও একটা জায়গা ডাকাটা ফেলাই দিতে পারবো না তোমার। রাজধানীর ব্লাড ব্যাংক হাসপাতাল, লাইফ কেয়ার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে একই তলায়। রোগী জিম্মি করে টাকা আদায়ে এরা একে অপরের চেয়ে চ্যাম্পিয়ন। রোগী ভাগালে পকেট মানি 1000 আর চিকিৎসার বিলের কমিশন 20% পায় দালালেরা। সব দালালের মাধ্যমে যেগুলো ছিল আমাদের এখানে ডাক্তার, সেগুলো এখন ওইখানে যে চেম্বার করে। তাহলে আপনাদের নামটা এগুলো কই নাই এখন? না, আমাদের একটু অবস্থা খুব করুন। ওই যে রাজধানী ওদের ঝামেলা আছে, ওরা লাইসেন্সই পায়নি রাজধানী ব্লাড ব্যাংক। অধিদপ্তর বলছে 10 শয্যার বিপরীতে 3 জন চিকিৎসক, 6 জন নার্স ও 3 জন ওয়ার্ড বয় থাকা বাধ্যতামূলক। অথচ একই ভবনে গড়ে ওঠা 7টি হাসপাতালের সব শর্তই উপেক্ষিত। হয়তো কারো জনবল সঠিকভাবে নাই, কারো ডাক্তার সঠিকভাবে পাওয়া যায় নাই, কারণ ল্যাবরেটরি টেকনিশিয়ান সঠিকভাবে পাওয়া যায়নি, এই কারণে তাদেরকে শোকজ করা হয়। তাহলে কার খুঁটির জোরে কিভাবে চলছে হাসপাতালের নামে রোগী দালালদের প্রতিষ্ঠান? পঙ্গুর বিজনেস টোটালি ক্লোজ করে দিয়েছি। এখানে হচ্ছে কি, আমি যদি এখন যাই, এই ইয়ে কিন্তু আমার মামা, এখন ওসি মসি সবার বেঞ্জির স্যারকে যদি আমি জানাই যে এই ধরনের ব্লেম দিচ্ছে, একটু ক্যামেরা বন্ধ করছেন তো ভাই প্লিজ, না এখন বন্ধ রাখেন একটু। সেবার নামে এসব কসাইখানা চিরতরে বন্ধের দাবি সবার। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বন্ধের পর খোদ রাজধানীতে চিকিৎসার নামে জমজমাট বাণিজ্য কেন্দ্রগুলো ঠিক কাদের আশ্রয় প্রশ্রয়ে বহাল তবিয়তে আছে, সেটাই বড় প্রশ্ন সবার কাছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব, মডেলিং, নাটক, চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ, কখনো আবার বিদেশে চাকুরির লোভ দেখিয়ে ফাঁদে ফেলা হতো কিশোরী তরুণীদের। এক পর্যায়ে পার্শ্ববর্তী দেশসহ দেশের বিভিন্ন দেশে পাচার করা চক্রের মূল হোতাসহ 11 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাদের কবল থেকে উদ্ধার করা হয় 23 জন নারীকে। মানিক শিকদারের রিপোর্ট। এবছরই মে মাসে বাংলাদেশের এক তরুণীকে পাশের দেশে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক অভিযানে বের হয়ে আসে পাচারকারী চক্রের নানা তথ্য। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা, মিরপুর, তেজগাঁ এবং চুয়াডাঙ্গা হতে পাচারকারীদের কবল থেকে 23 নারীকে উদ্ধার করে র্যাব। সামাজিক মাধ্যমে বন্ধুত্বের সুযোগ নিয়ে তরুণীদের চাকরি ও মিডিয়া কাজ করার সুযোগ দেওয়ার লোভ দেখায় চক্রের সদস্যরা। মেয়েদেরকে ডান্সের নাম করে, শুটিং এর নাম করে, এরকম বিভিন্ন ধরনের লোভ দিয়ে একটা টপ লেভেলে পুরো ব্রেন ওয়াশ করে। ওখান থেকে আমার ব্রেনটা কেমন ভাবে ওয়াশ করানো হয়, সো দ্যাট আমি যাওয়ার জন্য পুরো রাজি হয়ে যাই ওখানে। তখন বুঝতে পারি যে আমি কোনো একটা পাচারকারীর হাতে পড়ছিলাম। সৌদি আরব গেছিলাম, কিন্তু সে আমার অনেক একটা কষ্টের একটা জায়গায় দেয়, কিন্তু আমার ওই জায়গায় খানা ফিনা কিছুই দেয় না। সংঘবদ্ধ দুটি পাচারকারী চক্রের মূল হোতাসহ 11 জন ধরা পড়েছে র্যাবের জালে। 2019 সাল থেকে এই চক্র অপরাধ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পাচারকারীরা ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্রি করে দেয় নারীদের। ঢাকা শহরে সে বিভিন্ন প্রোগ্রামে এদেরকে নিয়ে সে ডিজে প্রোগ্রাম করেছে এবং দেশের বাইরেও সে ড্যান্স প্রোগ্রামের নাম করে তাদেরকে নিয়ে গিয়েছে। তাদেরকে অনেকটি জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করত এবং পার্শ্ববর্তী দেশে তারা যদিও চাকরির কথা বলতো, পরবর্তীতে বিক্রি করে দেওয়া হতো। র্যাব জানিয়েছে এই ঘটনায় 2টি মামলা হয়েছে। ঘৃণ্য এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে। যারা নারী পাচারকারী, যারা এই ধরনের পাচারের সাথে জড়িত, তারা বাংলাদেশে যেখানেই থাকুক আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মাত্রাতিরিক্ত বেড়েছে ডলারের দাম, অন্যদিকে কমেছে রেমিটেন্সের প্রবাহ। সংকট সামাল দিতে নিয়মিত বাজারে ডলার বিক্রির কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মেহেদী হাসানের রিপোর্ট। মতিঝিল দিলকুশার মানি এক্সচেঞ্জগুলো অনেকদিন পর আবার সরব হয়েছে, ফিরে পেয়েছে পুরনো রূপ। করোনা সংক্রমণ অপেক্ষাকৃত কমে আসায় বেড়েছে বিদেশ গমন, সেই সঙ্গে বেড়েছে নগদ বৈদেশিক মুদ্রার চাহিদা।
ফলে টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক বেশি। চাহিদা আছে, এখন মানুষ দেশের বাইরে যায়, কিন্তু মানে চাহিদা মতো মজুদ নাই আমাদের কাছে। সাপ্লাইটা কম, এই কারণে আমাদের রেটটা অনেক বেড়ে গেছে। ডলার আজকে আমরা 90 টাকা 20-30 পয়সা কিনছি। গত বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে 88 টাকারও বেশি দরে। আন্তঃব্যাংক লেনদেন হয়েছে 85 টাকা 64 পয়সায়। ঠিক এক বছর আগে ডলারের দর ছিল 84 টাকা 80 পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে গেল আগস্টে আমদানি হয়েছে 6.58 বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 72.97% বেশি। অন্যদিকে সেপ্টেম্বরে রপ্তানি হয়েছে 4.16 বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি 37.99%। কিন্তু একই সময়ে রেমিটেন্স প্রবাহ 19.75% কমে দাঁড়িয়েছে 1.72 বিলিয়ন ডলারে। ফলে চাপে পড়েছে মুদ্রা বিনিময় হার। আমাদের এখন যে রেট আছে, যেহেতু এটা সাময়িকের জন্য আছে, যেহেতু আমাদের বেড়ে যাচ্ছে, আমাদের এলসি বা পেমেন্ট আমাদের বাড়ছে, এই কারণে এটা আসছে 468 মিলিয়ন আমরা বিক্রি করছি এই মাসে। আর পুরো এই অর্থ বছরে জুলাই থেকে এই অক্টোবর পর্যন্ত আমরা টোটালি বিক্রি করলাম প্রায় 1.5 বিলিয়ন ডলার। হুন্ডি তথা অবৈধ পথে দেশে টাকা পাঠানো বেড়ে যাওয়ায় রেমিটেন্স প্রবাহ কমেছে, এমনটি মনে করছে না কেন্দ্রীয় ব্যাংক। সবাই মুভমেন্ট করতে 2 বছরই, এখন তারা সবাই বাইরে যাচ্ছে, ফলে ডলারেরও তো তাদের বাইরে যাওয়ার ক্ষেত্রেও তাদের এখন ডলারের প্রয়োজন হচ্ছে। এই জন্য সার্বিক বিবেচনায় দেখা যাচ্ছে ডলারের প্রতি একটা প্রেশার আসছে। বাংলাদেশ ব্যাংক বলছে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন 46.54 বিলিয়ন ডলার। ফলে বিদ্যমান সংকট ভালোভাবেই সামাল দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি যদি আজকে বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে খুব দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে না। সরকারও বিরোধী দল উভয়ে মিলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। কোরআন অবমাননার দায়ে বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে কৃষক লীগ আয়োজিত কৃষক বাঁচাও দেশ বাঁচাও শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ক্ষমতায় থেকে বিএনপি দেশের প্রতিটি খাতকে ধ্বংস করেছিল। আওয়ামী লীগ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি তাই ঈর্ষা কাজ করে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িকতার বীজ যারা ছড়িয়ে এখনো দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে দিতে চায়, তাদের বিরুদ্ধে আগামী দিনে ঐক্য শক্ত প্রতিরোধ করে দিলে বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বিএনপি ষড়যন্ত্র ও বন্দুকের শক্তিতে বিশ্বাস করে বলেই নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলছে। দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপি অতীতেও নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে উল্লেখ করে সাম্প্রতিক ঘটনার প্রবাহ তাদের সৃষ্টি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তারা ষড়যন্ত্রের শক্তি আর বন্দুকের শক্তিতে বিশ্বাস করে, সেজন্যই নির্বাচনে অংশগ্রহণ না করার কথা। সেজন্যই অতীতে তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে। দেশের মানুষ রাজপথে নামলেই বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উত্তরণ সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, এদেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। মানুষ যখন জেগে উঠেছে তখন অবশ্যই পরিবর্তন হয়েছে। মির্জা ফখরুল জানান, বিএনপি বিশ্বাস করে পরিবর্তন আসবে, হতাশার কোনো কারণ নেই। প্রায় প্রতিটি খাতে অর্থ সম্পদের জন্য চরম নৈরাজ্য চলছে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের মধ্যে একটা বড় রকমের জিজ্ঞাসা হয়েছে এই পরিবর্তনটা কবে আসবে। যে চতুর্দিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এই অবস্থা থেকে আমরা কবে বেরোতে পারবো। আমি আপনাদেরকে খুব সরাসরি উত্তর দিতে চাই, আমরা অবশ্যই বেরোতে পারবো, কারণ এই দেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। Association of TV Channel Owners ATCOR
আবারও সভাপতি হয়েছেন অঞ্জন চৌধুরী আর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী। পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। শনিবার সকালে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি বৈঠকে তারা জানান, সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে অ্যাটকো। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাটকোর বিদায়ী কার্যনির্বাহী কমিটির ৪৪তম বৈঠক। পরে হয় নতুন ত্রিবার্ষিক কমিটির নির্বাচন, যেখানে ১৯ প্রার্থী থেকে ১৫ জন পরিচালক নির্বাচিত। ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু আবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। মিস্টার আব্দুস সামাদ। পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সভাপতি হন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সিনিয়র সহসভাপতি ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। সভাপতি হয়েছে মিস্টার অঞ্জন চৌধুরী, মাছরাঙ্গা কমিউনিকেশনস লিমিটেড। ফিড নিয়ে যে সমস্যাটা ছিল, যেটা প্রধানমন্ত্রী একটা স্টেপ নিয়েছে এবং এটা অ্যাটকো সফলভাবে সাপোর্ট করেছে, সেই থেকে বোঝাই যাচ্ছে যে এই যে যেখান থেকে যাত্রা শুরু হবে, ওনারা পপুলার, আরও পপুলার হবেন, আরও ভালো কাজ করবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে অ্যাটকোর নতুন কমিটি। আমরা যেন শুধু নিজেদের চ্যানেলকে নিয়ে চিন্তা না করি, অ্যাটকোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে যেন আমরা সদা চেষ্টা থাকি এবং আমরা যেন নিজেদেরকে গর্বিত করার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশনকে অ্যাজ ওয়েল এজ আমাদের দেশকে যেন গর্বিত করতে পারি। এই সময় দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার কথাও জানান অ্যাটকো নেতারা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২৭,৮৬২। শনাক্তের হার কমে হয়েছে ১.২৫%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৮৩৩টি ল্যাবে ১৩,১০৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৬ জন। ২৪ ঘন্টায় ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনা ও সিলেটে ১ জন করে মারা গেছেন। একদিনে ১৮১ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,৩৩,১৪৭ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ১.২৫%, মৃত্যুর হার ১.৭৮%। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। খুলনার ফুলতলা উপজেলা। এখানে ভৈরব নদীর তীরে ১৫ শতকের মাঝামাঝিতে আস্তানা স্থাপন করেন হযরত মিস্ত্রি দেওয়ান শাহ। তার লাগানো কামিনী কৃষ্ণচূড়া ফুলের শোভা জনমনকে আকর্ষণ করে। সেই ফুল থেকেই ফুলতলা নামকরণ হয়। মিস্ত্রি দেওয়ান শাহ এর কল্যাণে লোনা জলের এই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা হয়। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ভৈরব নদীর তীরে গড়ে ওঠা জনপদ ফুলতলায় রয়েছে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, শিরোমণি যুদ্ধক্ষেত্র, জাহানাবাদ ক্যান্টনমেন্ট, বনবিলাস চিড়িয়াখানা, গিলাতলা শিশু পার্ক, খানজাহান আলী মসজিদ ও বুড়ো ফকিরের মাজার। জেলা সদর থেকে ফুলতলার দূরত্ব ২২ কিলোমিটার, আয়তন ৭৪.৩৩ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা ১.৫ লাখেরও বেশি। ১৯৮৩ সালের ২ জুলাই এটি থানা থেকে উপজেলা হয়। মোট ইউনিয়ন ৪টি, গ্রাম ৩৮টি। সেনাবাহিনী পরিচালিত মিলিটারি কলেজিয়েট স্কুল সহ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা শতাধিক। প্রাথমিক বিদ্যালয় ৫৬, মাধ্যমিক ২৭ এবং কলেজ আছে ১১টি। শিক্ষার হার ৫৯%। সড়ক, রেল ও নৌপথ মিলে যোগাযোগ ব্যবস্থা উন্নত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে গ্রাম হবে শহর, এই যে পরিকল্পনা ধারাবাহিকতায় আমরা সাধারণ মানুষ চাই। ফুলতলার গামছা, সাদা সোনা খ্যাত চিংড়ি ও জুট মিলের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হয়। সম্প্রতি কয়েকটি শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সার্বিক উন্নয়ন কিছুটা বিঘ্নিত হচ্ছে বলছেন উপজেলা চেয়ারম্যান। চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। হয়তো কিছুটা সফলতা আছে, কিছুটা নাই, তো আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। স্থানীয় সরকারের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর এই জনপ্রতিনিধি। সমর ইসলাম, ২১ টেলিভিশন। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ করতে শিশু বয়স থেকেই পারিবারিক শিক্ষা জরুরি বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন,
মানবিক প্রজন্ম না হলে সুনাগরিক হওয়া সম্ভব নয়। এজন্য শিশুদের প্রতি সব ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করারও আহ্বান জানান তিনি। শিশুদের মানবিক গুণাবলী শিখতে বঙ্গবন্ধু জীবনী পাঠের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ার কথাও বলেন স্পিকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। রাজধানী হাতিরপুলে অনুষ্ঠিত হল সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন স্মরণ সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সৌম্য রেজাউল করিম। এদের সভাপতিত্ব করেন গবেষক ডক্টর আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বক্তারা আলতাফ হোসেন রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, স্বৈরাচারী আন্দোলনে আলতাফ হোসেন সামনের সারির নেতৃত্ব দানকারীদের ছিলেন একজন। এছাড়া যে সময় বঙ্গবন্ধুর নাম নেওয়া ছিল দুরূহ কাজ, সে সময় তিনি 15ই আগস্ট পালন সহ নানা কর্মকাণ্ড পালন করেছেন। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। এর আগে শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে সকালে আবারও সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আজমান ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে অনুষ্ঠিত হল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল। শুক্রবার মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ আমিরাত শাখার উদ্যোগে মাহফিলের প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মুর্শেদে আজম। প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ হারুন এম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল আলম বগদাদি ও মাওলানা জাফর আহমেদ সহ আরও অনেকে। পরে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাত। ডিএসসির মোট লেনদেনের 13.8% ছিল এই খাতের দখলে। গত সপ্তাহে 13.4% লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ফার্মাসিউটিক্যাল খাত। এছাড়া মোট লেনদেনে বিবিধ খাত 12.4%, বস্ত্র খাত 9.2%, প্রকৌশল খাত 6.5%, জীবন বীমা 6.5%, জ্বালানি বিদ্যুৎ 6.1%, আর্থিক খাত 5.2% এবং সাধারণ বীমা খাতের অংশীদারিত্ব ছিল 5.1%। খবর শেষ করব আশ্রিত রোহিঙ্গাদের পুনর্বাসন বিষয়ে খবর জানিয়ে। ভাষাঞ্চলে যেতে রোহিঙ্গাদের আগ্রহ বাড়ছে। সেখানকার কার্যক্রমে জাতিসংঘ সম্পৃক্ত হওয়ায় টেকনাফ উখিয়ার ক্যাম্পে থাকাদের অনেকেই এখন ভাষাঞ্চলে যেতে চান। আগ্রহীদের তালিকা হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টদের আশা আগামী মাসে ফের স্থানান্তর শুরু হবে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে গাদাগাদি করে থাকছে মিয়ানমার থেকে আসা প্রায় 11 লাখ রোহিঙ্গার জনগোষ্ঠী। ক্যাম্পগুলো খুবই ঘনবসতিপূর্ণ, মানবেতর জীবনযাপন করছে তারা। তাই এখান থেকে 1 লাখ রোহিঙ্গাকে অন্যত্র স্থানান্তরের লক্ষ্যে নোয়াখালীর ভাষাঞ্চলে নির্মাণ করা হয়েছে মানসম্মত একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। কিন্তু এতদিন ক্যাম্পটির সাথে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR যুক্ত না থাকায় সেখানে যেতে আগ্রহী ছিলেন না অনেকেই। তবে সম্প্রতি জাতিসংঘ যুক্ত হওয়ায় মনোভাব বদলাচ্ছে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের। একসময় যারা অনাগ্রহী ছিল তাদের অনেকেই এখন ভাষাঞ্চলে যেতে চাইছে। UNHCR WFP যে বিভিন্ন ধরনের এনজিও কর্মকর্তাসকল এখন সাপোর্ট দিবলা বলে কি হয়ে বাধ্যগত হয়ে ওকে হয়ে আলহামদুলিল্লাহ ইয়ানুল্লাহ বলে আর কি আছি বাংলা সরকারের প্রতি অকুল শুকরিয়া। ইয়ান আর খুব খুশি এবং এখন সুসংবাদ যেমনি কি এটা জুম মানুষ যাইব সুখে শান্তি ভালোভাবে খাস কর্ম করি তাকি পারিব দিয়া আর আশা করি।
উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ জানিয়েছেন, স্বেচ্ছায় ভাষাঞ্চলে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা হচ্ছে, অনেকেই যেতে আগ্রহী। গত বছর আমরা যখন এই স্থানান্তরটা করেছিলাম তখন জাতিসংঘ এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিল না। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার পর আমরা এখানে খেয়াল করেছি যে ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করতেছে। ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থানান্তর করা হবে। আগামী মাসেই পুনরায় শুরু হবে এই প্রক্রিয়া। চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঢাকাতে, সুতরাং আমরা আশা করছি যে খুব শীঘ্রই ভাষাঞ্চলে জাতিসংঘ এখানে যে ধরনের ফ্যাসিলিটি দিয়েছে সেগুলো নিয়ে ওখানে যাবে। এ পর্যন্ত 6 দফায় মোট 18,521 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্কটল্যান্ডে কাল শুরু জলবায়ু সম্মেলন, ক্ষতিগ্রস্ত দেশের অধিকার আদায়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতাকারী ও উস্কানিদাতা সবাই শনাক্ত, সম্প্রীতি রক্ষায় দরকার অসাম্প্রদায়িক রাজনীতি। চিকিৎসার নামে চলছে দালাল প্রশিক্ষণ, এক ভবনেই 7 বেসরকারি হাসপাতাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর মানব পাচার চক্র, হত্যাসহ 11 জন গ্রেপ্তার, 23 নারী উদ্ধার। ডলারের দাম 90 ছুঁই, কমেছে রেমিটেন্স প্রবাহ, বৈদেশিক বাণিজ্যে প্রভাব। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।